আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আগের ভিডিওতে আমরা পিএসসি মিসলেনিয়াস মেইন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 14টি ইন্টারন্যাশনাল রিলেশনের উপর টপিক নিয়ে এসেছিলাম। আর আজকে তারই মধ্যে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ইরান ইসরায়েল যুদ্ধ। আচ্ছা, নোটস শুরু করার আগে চলো একবার দেখে নেওয়া যাক ম্যাপ থেকে ইরান এবং ইসরায়েলের অবস্থানটা। কেননা নোটস পেয়ে আমরা হুবহু মুখস্থ করার থেকে যদি সেটা আমরা ম্যাপ দেখে একবার বুঝে নিই বা ভিজুয়ালাইজ করে নিই, সেই জিনিসটা আমাদের ব্রেনের মধ্যে অনেক দিন লাস্ট করবে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখে নিই। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ, এটা হলো ইরান, বেশ একটা বড়সড় কান্ট্রি বলতে পারো। এবং এই যে ব্লু কালারে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইসরায়েল। ইরানের তুলনায় অতি নগণ্য বা অতি একটা ক্ষুদ্র দেশ ইসরায়েল, কিন্তু ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করেছে, মানে সাহস আছে বলতে হবে, তাই না? তো তারপরে দেখে নেওয়া যাক, আমরা সবাই জানি যে অ্যাটাকটা কিন্তু প্রথমে ইসরায়েল থেকে ইরানের ওপর হয়েছে, এবং বিশেষ করে যে পারমাণবিক স্থাপনাগুলি আছে, সামরিক যে জায়গাগুলি আছে, সেই জায়গার ওপর ইসরায়েল কিন্তু ইরানে অ্যাটাক করেছে। তো তারপরে দেখে নেওয়া যাক কোন কোন জায়গাগুলিতে অ্যাটাক হয়েছে। এই যে ম্যাপটা থেকে তোমরা দেখতে পাচ্ছ, তেহরান, ইস্ফাহান, মোটামুটি 6টা জায়গাতে কিন্তু বড়সড় আঘাত এনেছে ইসরায়েল। ঠিক আছে, এবার আমরা যাব বিস্তৃত আলোচনাতে। তো শুরু করার আগে আমি বলে নিই নোটস নিয়ে। দেখো, নোটসের একদম লাইন বাই লাইন হুবহু মুখস্থ করার কিন্তু কোনো দরকার নেই। ঠিক আছে, সেটা করলেও হয়তো করতে পারো অনেকে, কিন্তু সেটা ব্রেনের উপর চাপ সৃষ্টি করবে। যখনই টপিক একাধিক হতে শুরু করবে তখন কিন্তু সেটা প্রেসার ক্রিয়েট করবে ব্রেনের মধ্যে। তো একদম হুবহু লাইন বাই লাইন মুখস্থ করার কোনো দরকার নেই। শুধুমাত্র যেটা মনে রাখতে হবে সেটা হলো স্ট্রাকচার, রিপ্রেজেন্ট করার অ্যান্সারের স্ট্রাকচার। যেমন ধরো, আজকেরই যদি টপিকটা নিয়ে আমি একটুখানি সংক্ষেপে বলে দিই, তাহলে প্রথমে আমাদের এই যুদ্ধের একটা ভূমিকা দিয়ে আমাদের শুরু করতে হবে, তাই তো? তারপরে যে যুদ্ধের কারণ, ঠিক আছে, কারণের একটা টপিক হবে, তার মধ্যে আবার সাব পয়েন্ট থাকতে পারে। তারপরে যুদ্ধের ফলাফল কি হলো, ঠিক আছে, ফলাফল, তার মধ্যে তোমরা সাব টপিক বানিয়ে নিতে পারো। তারপর হচ্ছে যেমন ভারতের ওপর যদি প্রভাব বলি, এর মধ্যে আবার কিছু সাব টপিক হয়ে লাস্টে যেটা হবে সেটা হচ্ছে কনক্লুশন বা উপসংহার। সেটা টাইটেল দেওয়ার দরকার নেই, জাস্ট 1 লাইন 1.5 লাইনে রিপ্রেজেন্ট করে তোমরা কিন্তু যে কোনো ব্রড কোশ্চেন এইভাবে কিন্তু ক্লোজ করবে। ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচারটার উপর মেনলি তোমরা ফোকাস করবে, এবং সমস্ত জিএস টপিকগুলোর এই পয়েন্টগুলোকে মনে রাখার চেষ্টা করো, ব্যাস, তাহলেই। আর একবার যদি ব্যাপারটা তুমি বুঝে নাও, ভিজুয়ালাইজ করে নাও, ব্রেনের মধ্যে যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে, তুমি কিন্তু লেখাগুলো, ভেতরের যে লেখাগুলো, সেগুলো কিন্তু নিজের থেকেই হলে বসেও লিখতে পারবে। ঠিক আছে, তো এরপর চলো শুরু করা যাক। আর আরও একটা বিষয় বলে রাখি, যে প্রত্যেকটা কোশ্চেন পিছু, ব্রড কোশ্চেনের বা ডেসক্রিপটিভ কোশ্চেনের একটা কোশ্চেন পিছু কিন্তু 20 মিনিটের বেশি সময় একদমই দেওয়া যাবে না, একদমই না। ঠিক আছে, তো 20 মিনিটের মধ্যে যদি একটা লেখাকে আমরা কমপ্লিট করতে হয়, তো সেটা কীরকম আয়তনে রাখতে হবে, কীরকম লেন্দি রাখতে হবে, সেটাও কিন্তু ব্যাপার থাকে। তো আমার মনে হয় আমি যে লেখাটা দিচ্ছি সেটা সাফিসিয়েন্ট একটা টপিক বা একটা লেখা, যেটা 20 মিনিটের মধ্যে নামানো যায়। আর এর থেকে বেশি আমার মনে হয় না কেউ ওই সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকের টপিকটা। দেখো, প্রথমেই ঘটনার সূত্রপাত। এটা আমি হেডলাইন দিয়েছি অপারেশন রাইজিং লায়ন, কিন্তু এটা হেডলাইন তোমরা নাও দিতে পারো, জাস্ট এমনি অ্যাজ এ ভূমিকা হিসেবে তোমরা লেখাটা শুরু করে দিতে পারো। মাঝখানে শুধু দিয়ে দিতে হবে যে এই অপারেশনটার নাম ইসরায়েল দিয়েছে কিন্তু অপারেশন রাইজিং লায়ন। ঠিক আছে, তো আমি রেখেছি টপিকটার, তোমার পয়েন্টটার নাম দিয়েছি অপারেশন রাইজিং লায়ন। তাহলে ঘটনাটার সূত্রপাত হয়েছে কিন্তু 13ই জুন।
ঠিক আছে। 13ই জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে বৃহৎ পরিসরে সামরিক অভিযান শুরু করে, যার মধ্যে ধারাবাহিক বিমান হামলা চালানো হয়। ইরান জুড়ে 100টিরও বেশি লক্ষ্যবস্তুতে কিন্তু আঘাত করা হয়, ঠিক আছে। আর এই আঘাতের মূল লক্ষ্যবস্তু কী ছিল? তোমার মেনলি ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক অবকাঠামো, ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং শীর্ষ সামরিক এবং পারমাণবিক কর্মীরা। মেনলি ইরানের যে পারমাণবিক কার্যকলাপ সেটাই কিন্তু ইসরায়েলের পক্ষে সহ্য করা কঠিন হচ্ছিল, বা একটা বড় হুমকি বলে ইসরায়েল মনে করছিল, ঠিক আছে। সেই জন্যই এত বড় যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হলো। তো তারপরে এসো পরের লাইনে, এই হামলায় ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন, এমনকি মানে মানুষজনও কর্মকর্তারাও কিন্তু এই হামলাতে মারা গেছেন। এবার প্রতিশোধ হিসাবে ইরান তো আর ছেড়ে দেওয়ার পাত্র নয়। ইরান কিন্তু অপারেশন ট্রু প্রমিস 3 এর অধীনে ইসরায়েলের ওপর আবার পাল্টা আক্রমণ করে, ঠিক আছে। তো এরপরে ইরান ইসরায়েলের যুদ্ধের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েলের পক্ষে যোগদান করে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী, নৌবাহিনী ইরানের 3টি পারমাণবিক স্থাপনাকে আক্রমণ করে। সেটা হচ্ছে তোমার 22 জুন। আর আমেরিকার তরফ থেকে এই অপারেশনটির নাম মিডনাইট হ্যামার দেওয়া হয়, ঠিক আছে। ব্যাস এইটুকু এনাফ একটা ভূমিকা লেখার জন্য, ব্যাস, ঠিক আছে। তারপরে এসো যে মূল আক্রমণের কারণ। দেখো, আক্রমণের একটা যুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে সবসময় একটা তাৎক্ষণিক একটা কারণ থাকে, যেটা ওই মানে কি বলবো, আগুন লাগাবার বারুদে আগুনের ফুলকির মতো কাজ করে, যেটা কিন্তু আগুনটা লাগিয়ে দেয়। আর জমা থাকে অনেক বারুদ আগে থেকে জমা থাকে, এবং একটা ফুলকির মতো কাজ করে, যেটা তাৎক্ষণিক কারণ, ঠিক আছে। তো সেই তাৎক্ষণিক কারণটা কি ছিল? তাৎক্ষণিক কারণ ছিল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা কর্তৃক একটি রিজলিউশন পাস করা হয়, ঠিক আছে, একটা প্রস্তাব পাস করা হয়, যেখানে বলা হয় যে ইরান গোপনে পারমাণবিক কর্মকাণ্ড পরিচালনা করছে। আর ইসরায়েল দীর্ঘদিন ধরে পারমাণবিক ইরানকে অস্তিত্বের সবচেয়ে বড় হুমকি হিসাবে দেখে আসছে। ইসরায়েল কিন্তু মনে করে যে ইরান যদি পারমাণবিক শক্তিতে শক্তিধর হয়ে যায়, তাহলে কিন্তু ইসরায়েলের উপর অ্যাটাক হওয়ার বা ইসরায়েলের অস্তিত্ব রক্ষার জন্য কিন্তু গভীর একটা সংকট সৃষ্টি হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তাৎক্ষণিক প্রধান কারণ। তারপর এর আগে যে কারণগুলো দীর্ঘদিন যাবৎ পুঞ্জীভূত হচ্ছিল, সেগুলো যদি দেখি, সেটা হলো একটা ঐতিহাসিক শিকড়, মানে ঐতিহাসিক একটা কারণ আছে। কেমন? দেখো, এই পয়েন্টগুলো কিন্তু আমি বিস্তৃতভাবে লিখিনি। এটা অ্যাকচুয়ালি ডেসক্রাইব করলে অনেকই একটা বড় ব্যাপার, বা 4-5 লাইন 10 লাইন চলে যেতে পারবে, কিন্তু এখানে আমাদের অত কিছু লেখার সময়ও থাকবে না, আর অত কিছু লেখার আমাদের দরকারও নেই। মেন যেটা পরীক্ষক তোমার চেক করবে যে তুমি কতগুলো পয়েন্ট করেছো, যত বেশি পয়েন্ট বাড়াতে পারবে তত বেশি ভালো, কিন্তু বেশি ভেতরে লেখার দরকার নেই। সেই জন্য এগুলো বুঝে নিলে তুমি অটোমেটিক 1-2 লাইনের মধ্যে সেরে ফেলতে পারবে গল্পটা, ঠিক আছে। তো ঐতিহাসিক শিকড় যেটা বলছে যে ইরানি বিপ্লব ঠিক ইরানের ইসলামী বিপ্লব, ঠিক আছে, ইসলামী বিপ্লব যেটা হয় 1979 সালে। হ্যাঁ, তো ইরানি বিপ্লব কি হয় ইসলামী বিপ্লবের সময়। দেখো, ইসলামী বিপ্লব সংগঠিত হওয়ার আগে কিন্তু ইরান এবং ইসরায়েল খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল একটা সময়, ঠিক আছে। ইরান যেমন ইসরায়েলকে তেল দিয়ে সহায়তা করতো অর্থনৈতিকভাবে, তেমন ইসরায়েল থেকেও বিভিন্নভাবে শিক্ষা বলো বা বিভিন্নভাবে সহায়তা করা হতো ইরানকে। হ্যাঁ, দুটো মিউচুয়াল যে রিলেশনটা ছিল, বন্ডিংটা ছিল, সেটা কিন্তু খুব ভালো ছিল। তারপরে যখন 1948 সালে আমাদের ইসরায়েল প্রতিষ্ঠা হয়, ঠিক আছে, 1948 সালে যখন ইসরায়েল প্রতিষ্ঠা হয় নতুন দেশ হিসেবে, নতুন কান্ট্রি হিসাবে, তখন ইরানই প্রথম দেশ ছিল যে কিনা ইসরায়েলকে স্বীকৃতি দান করেছিল। একটা নতুন দেশ হিসেবে তাকে স্বীকৃতি দানের প্রয়োজনীয়তা থাকে, সেটা কিন্তু সর্বপ্রথম ইরানই ইসরায়েলকে প্রদান করেছিল। কিন্তু তারপরে রিলেশন খারাপ হতে শুরু করলো ইসলামী বিপ্লব 1979 থেকে, ঠিক আছে। তখন একটা রাজনৈতিক পালাবদল হয় ইরানে, এবং যে নতুন সরকার আসে সেই সরকারের সঙ্গে ইসরায়েলের সরকারের একটা মতবিরোধ বা সম্পর্ক খারাপ হতে শুরু করে, এবং সেই খারাপটা এমন পর্যায়ে পৌঁছায় যে একদম যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়, ঠিক আছে। এইবারে দেখো, ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা।
দেখো, মধ্যপ্রাচ্যে আমরা একের পর এক যুদ্ধ বলো, সিরিয়ার গৃহযুদ্ধ বলো, মানে একটার পর একটা ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে, ঠিক আছে। ভূ রাজনৈতিক একটা যে ব্যাপার থাকে সেটা কিন্তু কন্টিনিউ এত পালাবদল হচ্ছে। তো সেই সমস্ত যে সংকটগুলো বা রাজনৈতিক খেলাগুলো আছে, সিরিয়ার গৃহযুদ্ধ, ইয়েমেন সংকট, এই সমস্ত ক্ষেত্রে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো ইরান আর ইসরায়েল কিন্তু সবসময় দুটো বিপরীত পক্ষে বিলং করে, ঠিক আছে। তো মধ্যপ্রাচ্যে যে অন্যান্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাগুলো আছে সেক্ষেত্রেও কিন্তু ইরান এবং ইসরায়েল দুটো আলাদা মেরুতে অবস্থান করে। তারপরে আর একটা যে পয়েন্ট রয়েছে তোমার ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা। তো ইরানের একটা পারমাণবিক শক্তি বৃদ্ধি করার প্রবণতা রয়েছে এবং যেটাকে ইসরায়েল সবথেকে বেশি ভয় পায়, বা ইসরায়েল নিজেদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে সবথেকে ভয়ানক বলে মনে করে। তো এটাই কিন্তু মেন ব্যাপার হয়ে দাঁড়ায় যে ইসরায়েল কিন্তু ইরানকে অ্যাটাক করতে মানে উদ্ধত হয়, ঠিক আছে। তো মোটামুটি এটা গেল কারণ। তারপর ফলাফল দেখো, ফলাফল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যে ব্যাপক ক্ষতি হয়েছে সেটা কিন্তু ইসরায়েল দাবি করছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রও দাবি করছে যে পারমাণবিক স্থাপনার ভূগর্ভস্থ অংশও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক আছে। ইরান কিন্তু পারমাণবিক যে কার্যকলাপ তার কিন্তু ভূগর্ভস্থ অঞ্চলে কিন্তু সে সংগঠিত করে থাকে এবং সব দেশের কাছে কিন্তু সেই প্রয়োজনীয় মিসাইল বলো বা আগ্নেয়াস্ত্রটা নেই যে ভূগর্ভস্থের ভিতরে ঢুকে সেই জায়গাতে ক্ষতিগ্রস্ত করে আসবে জায়গাটিকে, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে সেই কিন্তু মিসাইলটা রয়েছে, ঠিক আছে। তো আমেরিকাও দাবি করছে যে ভূগর্ভস্থ অংশ ধ্বংস করা হয়েছে, পারমাণবিক অংশগুলি। তবে বাস্তবে কতটা কি হয়েছে সেটার পুনর্মূল্যায়ন করা কিন্তু সম্ভব হয়নি, ঠিক আছে। স্যাটেলাইটের চিত্রের মাধ্যমেও কিছু কিছু জিনিস ধরা পড়েছে, তবে সম্পূর্ণভাবে কিন্তু জানা যায়নি যে কতটা আদৌ ক্ষতি হয়েছে। তো এরপরে চলে আসো যে ভারতের ওপর কি প্রভাব। এটা কিন্তু সব কোশ্চেনের ক্ষেত্রেই এই জিনিসটা আমাদের জানা উচিত, ঠিক আছে। ভারত কিভাবে অ্যাফেক্টেড হয়েছে এর মাধ্যমে। তো প্রথম পয়েন্ট দেখো, জ্বালানি নিরাপত্তা ব্যাহত। যে হরমুজ প্রণালী থেকে ভারত কিন্তু প্রত্যেক দিন প্রায় 20 লক্ষ ব্যারেল তেল আমদানি করে, ঠিক আছে। তেল রপ্তানিকারক একটা প্রধান দেশ হচ্ছে ইরান, এবং হরমুজ প্রণালীর মাধ্যমে ভারত কিন্তু প্রচুর তেল আমদানি করে। তো এই যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই জ্বালানি নিরাপত্তাটা বিঘ্নিত হয়েছে, ঠিক আছে। এবার জ্বালানি নিরাপত্তা যদি অটোমেটিক বিঘ্নিত হয় তাহলে তেলের দাম বৃদ্ধি পাবে, কেননা আমাদের ইম্পোর্ট হচ্ছে না সেইভাবে। আর তেলের দাম যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থার উপর কিন্তু অর্থনৈতিক যে ভারসাম্য বলতে পারো, ব্যালান্স বা ভারসাম্য, সেটাও কিন্তু অ্যাফেক্টেড হবে। এটাও তোমরা আর একটা পয়েন্ট করে দিতে পারো। এবং যখনই তেলের দাম বৃদ্ধি পাবে অন্যান্য সমস্ত দ্রব্য মূল্যও কিন্তু বৃদ্ধি পাবে, তাই না। দ্রব্যমূল্য বৃদ্ধি, এটা আরও দুটো পয়েন্ট তোমরা করে দিতে পারো। তারপর হচ্ছে প্রবাসী ভারতীয়দের ওপর প্রভাব। তাহলে দেখো, মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণে আমাদের অনাবাসী ভারতীয়রা থাকেন, ঠিক আছে। তো সেখানকার মহল যদি গরম হয় অটোমেটিক ভারতীয়দের একটা নিরাপত্তা বিষয়ে বিঘ্নিত হতে পারে, বা তাদের একটা নিরাপত্তা বিষয়ে কিন্তু চিন্তাভাবনা গভর্নমেন্টকে করতে হবে, তাই না। তো এটা গেল ভারতের উপর প্রভাব, এটা একটা পয়েন্ট চলে গেল। তারপরে হচ্ছে বর্তমানে তোমরা জানো যে যুদ্ধ কিন্তু থেমে গেছে। সেটা হচ্ছে 23শে জুন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে যুদ্ধ বিরতির কথা ঘোষণা করেছেন, এবং যে চুক্তিটি 25শে জুনের মধ্যে সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে, ঠিক আছে। তো যদি আমরা দেখি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে 12 দিনের যুদ্ধ বলে ঘোষণা করেছেন। 12 দিনের যুদ্ধ কেন? আমাদের শুরু হয়েছিল 13 তারিখ, আর এদিকে কমপ্লিট হতে তোমার কমপ্লিট হচ্ছে 25 তারিখের মধ্যে। তাহলে এটা মোটামুটি 12 দিনের একটি যুদ্ধ বলে ঘোষণা করেছেন। মানে ঘটনার সূত্রপাত 13 তারিখ, আর 25 তারিখ আসতে না আসতে খতম কাহানি, তাই তো। যাই হোক, এটা হচ্ছে 12 দিনের যুদ্ধ বলেছেন। আর 12 দিনের সংঘাতের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় বলে ঘোষণা করেছেন এবং সতর্ক করে দিয়েছেন যে ইসরায়েল তেহরানকে তার পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণ করতে কিন্তু আর দেবে না।
ঠিক আছে, তো এই গেল আমাদের আজকের হচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধের যে বর্ণনা। তো টপিক বা নোটটা তোমাদের কেমন লেগেছে জানিও। আর এর থেকে বেশি 20 মিনিটের মধ্যে লেখা একবার লিখে দেখবে, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা কতটা টাফ। ঠিক আছে, তো আমার মনে হয় এটা একটা কম্প্যাক্ট এবং যথেষ্ট সাফিসিয়েন্ট একটা নোট। এবার তোমরা লিখে নিতে পারো নিজের মতো করে, বা ডিটেলসের জন্য আমার সাথে কন্ট্যাক্টও করতে পারো। আর এরকম যদি গুরুত্বপূর্ণ টপিকের ওপর তোমরা আরও এরকম ক্লাস পাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে আর একটা নতুন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসবো। ঠিক আছে।